আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সানিউর রহমান সাহেব। জানতে চেয়েছেন, আমি সার্ভেয়ারের কাজ করতে চাই। বেসরকারি আমিন সার্ভেয়ার হলে কি কাজ পাওয়া যায়? কেমনে কাজ পাবো? আসলে সার্ভেয়ারের কাজ পাওয়ার জন্য যে বিষয়টা, সেটা হলো এটা তো আসলে এমন কোনো বিষয় না যে হঠাৎ করে আজকে আমি দোকানের মতো একটা মুদি দোকান খুললাম, অপরিচিত লোকও আসি আমার থেকে মালামালগুলো কিনে নিয়ে যাবে। এটা বিষয়টা সম্পূর্ণ এটার উপর নির্ভর করে যে আপনাকে মানুষ পরিচিতির উপরে, আপনাকে মানুষ চেনার উপরে নির্ভর করে। আপনি যে সার্ভের কাজটা জানেন, বুঝেন, এটার উপরে ডিপেন্ড করে আপনি কতটা কাজ পাবেন। এগুলো আসলে একদিনের বিষয় না। কিন্তু ১ দিন, ২ দিন, ৩ দিন করে একটা সময় যদি ধরে নিতে পারেন বিষয়টা, তখন আর পিছনে ফিরে তাকানো লাগে না। একদিকে যেমন বিষয়টা সম্মানিত, আরেকদিকে দেখা গেছে যে আপনি ইনকামেরও একটা ভালো একটা অবস্থা হয়ে যায়। এইজন্য ধরতে হবে। ধরার জন্য আপনি কি করবেন? ধরার জন্য প্রথমত কাজটা ১ নাম্বার শর্ত যেটা সেটা হলো ভালোভাবে কাজটা বুঝতে হবে, কাজটা জানতে হবে। আপনি যেখানেই কাজ করতে যান না কেন, বিভিন্ন লেভেলের লোকজন এখানে থাকবে। বিবাদমান পক্ষগুলো থাকবে। সরকারি অনেক সময় বড়, বড় কর্মচারীরা থাকবে। হ্যাঁ, পুলিশের কর্মকর্তা থাকতে পারে, অনেক সময় চেয়ারম্যান মেম্বার থাকতে পারে। কেমন? এই লেভেলের লোকজন অনেক সময় থাকবে। তবে সবগুলা যে এরকম না। ধরেন না ৫% ৭% এরকম। বাকি সবগুলো আপনি মানুষের ব্যক্তিগত সম্পত্তি ভাগ করবেন, ব্যক্তিগত সম্পত্তির সীমানা দিবেন, ব্যক্তিগত সম্পত্তি বুঝে দিবেন। সবই যে দ্বন্দ্বমূলক বিষয়টা তো এরকম না। তো এই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে ১ নাম্বারে যেটা করতে হবে, কাজটা যেরকম ভালোভাবে জানতে হবে। এরপরে আপনার একটু প্রচার-প্রসার লাগবে। যে আপনি দেখা গেছে যে বেশ কিছু সংখ্যক ভিজিটিং কার্ড করলেন, পরিচিতজনের মধ্যে এটা বিতরণ করলেন। এরপরে যাই দেখা গেছে যে যেটা করলেন, বিভিন্ন সার্ভেয়ারের অফিস আছে, ওই অফিসের আশেপাশে বিভিন্ন ভূমি অফিস আছে। হ্যাঁ, মানুষ এই সার্ভের কাজের জন্য যেখানে যায়, ওই রিলেটেড জায়গাগুলো, ওই রিলেটেড পয়েন্ট গুলো আপনাকে শনাক্ত করতে হবে। ওখানে আপনি স্বল্প মূল্যের ৳১, ৳২ বা ৳৩ দামের ফটোকপিও হয়। ১০০, ৫০০, ২০০, ৩০০, ৪০০ করলেন। এখান থেকে কিছু লোক আপনাকে যোগাযোগ করছে। হ্যাঁ, আপনি প্রাথমিকভাবে একবারে ব্যবসায়ী মনোভাব না নিয়ে আরেকজন যদি ৳৩,০০০ নেয়, ঠিক আছে আমি ৳২,০০০ নিলাম, আমি ৳১,০০০ নিলাম। আমি কাজটার ডকুমেন্ট ভালো করে বুঝলাম। বুঝি যদি আমি মনে করি যে কাজটা আমি করতে পারবো। আমি ঠিক আছে ওখানে চলে গেলাম। প্রাথমিকভাবে ২-১ টা কাজে আপনি এরকম মনে করেন না, ঠিক আছে আপনি যা দেন অসুবিধা নাই। হ্যাঁ? আপনি এই এই এ এরকম ভাবে করলেন। ১ টা ২ টা কাজে যদি আপনি কোথাও সুনাম পেয়ে যান, ১ টা ২ টা কাজে যদি একটু দেখা গেছে যে আপনার একটু দক্ষতা প্রমাণিত হয়, বিতর্কিত কোনো একটা ঝামেলাকে যদি আপনি আপনার দক্ষতা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে যদি ওখানে মীমাংসা করে দিতে পারবেন, দেখবেন ওখানে ২, ৪, ৫০, ৬০, ৭০ জন আছে। বিভিন্ন জন আপনার এরকম নাম্বার চাইবে। বিভিন্ন সময় এর বিভিন্ন জায়গায় আপনাকে এরকম ডাকাডাকি করবে। এতে করে একটা এলাকায়, একটা মহল্লায়, একটা গ্রামে, হ্যাঁ? একটা থানায় আস্তে, আস্তে একটা লোকের প্রভাব হয়ে যায়। তখন আর কাজ পাওয়া উল্লেখযোগ্য হয় না। আমরা সিনিয়র সার্ভেয়ারদের সাথে এখনো যোগাযোগ করলে আমরা সার্ভের জন্য কখনো প্রচার করি না। তারপরে আমাদের কাছে এত হিউজ পরিমাণ কাজ আছে। আমরা আমাদের বেশ কিছু দক্ষ সিনিয়র সার্ভেয়ারের কাজগুলো দেই। সারা বাংলাদেশে যাই অনেক সময় কাজগুলো করে। তো উনাদের সাথে যখন আমরা যোগাযোগ করি, অনেক সময় উনি বলে যে, "স্যার এখনো না, এই সপ্তাহে পারা যাবে না, আগামী সপ্তাহ, হ্যাঁ? এই দিন পারা যাবে না, ওই দিন।" তার মানে উনার কাছেও এত পরিমাণ কাজ আছে। এরকম এখানে চিহ্নিত কিছু লোক থাকে, চিহ্নিত কিছু ব্যক্তি হয়ে যায়। হ্যাঁ, তার যোগ্যতা সামর্থ্য ২-১ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর লাগুক। আবার যখন এই সময়টা আপনি দিতেছেন, তখন যে আপনি শুধু এটাই পড়ে আছেন এইটা না। এটার পাশাপাশি অন্যান্য কাজ করেন। করতে এটারই একটু টার্গেট ধরে রেখে প্রচার চালাইয়া একসময় যদি এটার অবস্থা আপনার হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আপনি এই বিষয়গুলো একসময় ভালোভাবে এরকম নিয়ন্ত্রণ করতে পারবেন। ভালোভাবে এরকম কাজ পাবেন। কাজ পাওয়ার এই পদ্ধতিগুলো আমাদের একটা ভিডিও অলরেডি ভালোভাবে এরকম করা আছে যে সার্ভের কাজটা কিভাবে পাবেন এবং এখানে কত টাকা ইনকাম হয়। এই জিনিসগুলো একটু আরো দেখতে পারেন। প্রয়োজনে আপনার আরো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো শাহিরুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, "আপনাদের অনলাইন কোর্স আছে কি?" জি, আমাদের অনলাইন কোর্সও আছে। আমরা ভোকেশনাল সার্ভে থেকে বিডি মেজারমেন্ট এর পক্ষ থেকে এরকম ভোকেশনাল সার্ভে থেকে সারা বাংলাদেশে এরকম ব্যাচগুলো যেরকম পরিচালনা করি সশরীরে উপস্থিত হয়ে, তাছাড়া আ দেশে বিদেশে যেকোনো জায়গা থেকে আমাদের কাছে ইচ্ছা করলে অনলাইনেও শিখতে পারে। তবে আমাদের অনলাইন অন্যান্য জনের অনলাইন থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা এইজন্য যে আমরা আমাদের অনলাইনে কখনো ২, ৪, ৫, ৭, ১০ জন ২০ জনকে একসাথে করি না। ব্যাচ এভাবে করি না। হ্যাঁ? এইজন্য করি না যে আমরা এভাবেও করে দেখছি। আসলে আমার থেকে দূরে থাকে। অনেক সময় কিছু ক্লাস পাইছে, কিছু ক্লাস পায় নাই। এদেরকে একসাথ করা, ফোন করা, এরপরে যোগদান করা, যেটা মিসিং করছে ওইটা দেখাই দেওয়া। আমরাও একটু ব্যস্ততার মধ্যে অনেক সময় থাকি। এটা শতভাগ নিয়ন্ত্রণ হয়ে ওঠে না। এতে করে কিছু লোক সামান্য কিছু শিখছে, কিছু লোক শিখতে পারে নাই, কিছু লোক পরিপূর্ণ শিখছে। একটা বিশৃঙ্খলা হয়ে যায়।
এই জন্য আমরা অনলাইনে স্বল্প সংখ্যক, খুব সীমিত সংখ্যক লোক নেই এবং যাকে নেব তাকে এককভাবে দেখাবো। যার কারণে আমাদের অনলাইন অন্যদের থেকে ভিন্ন। আপনি দেখবেন অন্য লোক যদি অনলাইনে অন্যদের কাছে আপনি শিখতে যান অনেক কম টাকায় শিখাবো। সশরীরে উপস্থিত হয়ে শিখেন, বেশি টাকায় শিখাবো। আমাদের সশরীরে ২০, ৩০, ৪০ জনের ব্যাচের সাথে আপনি উপস্থিত হন, অনেক কম টাকায় শিখতে পারবেন। কিন্তু আপনি অনলাইনে শিখবেন তখন আপনার অনেক টাকা বেশি। কেন? এখানে আপনাকে আমরা ব্যক্তি দেখাবো। প্রত্যেকের জন্য আলাদা ১০০ পেজের লেকচার শিট আছে, এগুলো পাঠায় দিই। তার এরকম প্রসপেক্টাস, তার এরকম রেজিস্ট্রেশন কার্ড, এরপর তারে আলাদাভাবে সম্পূর্ণ তার প্রবলেমগুলো সলভ করি, তাকে ভিডিও কলের মাধ্যমে ক্লাসগুলো দেখাই। এরপরও শর্ত আছে, সমস্ত থিওরিটিক্যাল ক্লাস যখন শেষ হয়ে যাবে, তখন আমরা প্র্যাকটিক্যালের জন্য অন্তত ১ টা সপ্তাহ সে অন্তত ২ থেকে ৩ টা ক্লাস সারাদিনে এরকম ঢাকাতে আসি করবে। এইসব শর্ত সাপেক্ষে আমরা অনলাইনেও ক্লাসগুলো দেখাই। আর আমরা যাকে দেখাই ইনশাআল্লাহ উনি ক্লাস শেষে পরিপূর্ণ সন্তুষ্ট থাকে। এরকম না যে আমি নকশা বুঝছি, দলিল বুঝি না, দলিল বুঝছি, খতিয়ান বুঝি না, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি নাই। এরকম ইনশাআল্লাহ হয়ে ওঠে না। আমরা চেষ্টা করি যে ব্যক্তি A to Z এরকম যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করে দিতে। যদি আপনারা কেউ এরকম অনলাইনের মাধ্যমেও শিখতে চান, আমাদের ভিডিও টাইটেলে এরকম নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আরো বিস্তারিতভাবে বিষয়টা জানতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ কাজল সাহেব। জানতে চেয়েছেন, স্যার জাল দলিল সেনার একটা টিপস দেখান প্লিজ। জাল দলিল সেনার টিপসের মধ্যে গুরুত্বপূর্ণ টিপস আমরা এই কথা বলি। লাস্ট স্টেজে আমরা সর্বশেষ যেটা বলি ওইটা দিয়েই শুরু করি। আপনাকে কেউ একটা দলিল দিলে আসলে এই দলিলটা কি সঠিক না জাল, ভালো খারাপ এটা আপনি এখানে চোখের দেখাতেই বুঝতে পারবেন না। কারণ একটা লোক যদি জাল দলিল করে তখন A to Z ঐরকম রাখিয়ে করার চেষ্টা করে। আর জাল দলিল বলতে আমি আগেও বলছি, এইটুকু আমরা বুঝি না যে দেখা গেছে যে কম্পিউটারে নিজে হাতে জাল একটা দলিল তৈরি করে রেখেছে। আসলে এটাই শুধু জাল না। আপনি সরকারের গদ থেকে করাইয়া শতভাগ নিয়ে আসছেন। কিন্তু ওই লোক বেচছিল ১০% আপনি এখানে উঠেছেন কোনোভাবে ২০%। এটাই এক প্রকার জাল দলিল। আপনি সরকারের গদ থেকে A to Z করিয়ে আনছেন। কিন্তু দাতা যে সে বিক্রি করে না, অন্য একটা লোককে কোনোভাবে আপনি দাতা দেখাইয়া আপনি করে আসছেন। এগুলিই তো সব জাল দলিল। এখন এই জাল দলিলগুলো চিনার জন্য, বুঝার জন্য, জানার জন্য বা সঠিক কি বেঠিক কিনা একজনে যদি কোনো একটা দলিল আপনার কাছে নিয়ে আসে, তো এইটা মূল দলিলের সাথে সঠিক কিনা এটার জন্য সরকারের বলিয়াম বইতে এই দলিলগুলো কিন্তু লিপিবদ্ধ হয়। ওখানের সাথে মিলাইয়া দেখতে হবে যে আমাকে যেই দলিলটা দেওয়া হইছে, এই দলিলটা দেখা গেছে যে সঠিক কিনা। আর কেউ যদি সরকারের গড়কে শতভাগ ওকে রেখে জাল করে, তখন আপনাকে প্রমাণ এটা করতে হবে যে আসলে আমি তো দাতা ছিলাম না, অন্য লোক কোনোভাবে দাতা দেখাইছে। দেখেন আমার স্বাক্ষরের সাথে হোক, আমার পেজের সাথে হোক, যেই কোনোভাবে। এখন প্রমাণ করানোর দায়িত্ব আপনার, যে সাক্ষী থেকে শুরু করে ওদেরকে নিয়ে এরকমভাবে তখন আপনাকে বিষয়টা এরকম প্রমাণ করতে হবে। আর স্বাভাবিকভাবে কোনোটাকে জাল দলিল কি সঠিক দলিল এটাতে যে তথ্যগুলো আছে, হয়তো আপনাকে একজনের ফটোকপির আনিয়ে একটা তথ্য দিল যে দেখা গেছে দেখেন এখানে তো আমি ২০% মালিক। আসলে মূল দলিলে আ ঠিকই এটা ১০% মালিক উনি ওখানে ওইটা লেখা আছে। তো এগুলির জন্য আপনি সরকারের বলিয়াম বইতে তালাশ দিলে দলিলের এই যে বই আছে ওখানে লিপিবদ্ধ করা আছে এগুলাতে তালাশ দিলে আপনি এগুলা খুব সহজে বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো বকুল মিয়া সাহেব। জানতে চেয়েছেন কোন জেলায় জরিপ চলমান? অর্থাৎ জরিপের কাজটা বর্তমানে কোন জেলায় হইছে? আসলে কোন জেলায় বর্তমানে জরিপ চলমান? এটা আমার যেরকম জানা থাকবে না, আপনারও জেনে আমি মনে করি যে এটার উল্লেখযোগ্য কোনো কাজ নাই। এটা এজন্য যে আপনি যেই জেলায় অবস্থান করেন বা যেই জেলার স্পেসিফিক আপনার দরকার হয়, ঠিক আছে আপনার ৫ টা জেলারই দরকার হয়। আপনি ওখানের স্থানীয় উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে, এগুলিতে আমরা খবর নেব যে আমাদের জেলায় জরিপ এখন চলতেছে, কোন থানায় চলতেছে, কোন মৌজায় চলতেছে, কোন এলাকায় চলতেছে, এগুলি আমরা খবর নেব। আমাদের একটা লোকের পক্ষে এটা জানা সম্ভবই হয় না সারা বাংলাদেশের কোন জেলায় বর্তমানে জরিপ চলতেছে, কোন জেলায় বন্ধ আছে, কোন জেলায় কবে হবে। আমাদের যেটা দরকার হয় সেটা হইলো আমার জেলায় কবে হবে না হবে, এগুলি বা আমার যেই জেলায় দরকার এই রিলেটেড যে আমার এই জেলায় জরিপ হইলে আমার তো এখানে সম্পত্তি আছে, এগুলি আমার নামে রেকর্ডটা করাইতে হবে। ঠিক আছে আমি খোঁজটা নিয়ে দেখি যে আমার এলাকায় এখন জরিপ কবে আসবে অথবা হইতেছে কিনা অথবা হচ্ছে কিনা বা হবে কিনা। এভাবে আমাকে এই বিষয়টার এরকম সন্ধান করতে হবে। স্বাভাবিকভাবে ৬৪ জেলার মধ্যে মনে করেন যে ৫০ টা জেলায় জরিপ হওয়ার ওইটা দিয়ে আপনার উল্লেখযোগ্য কোনো কাজেও আসবে না। এইজন্য আপনার যেখানে যেই জেলা দরকার স্পেসিফিক জেলার কথা যদি আপনি বলেন, আমরা অনেক সময় আমাদের লোকজনের মাধ্যমে খোঁজও নিতে পারবো যে এই জেলায় জরিপ চলমান কি আছে কি নাই, কোন মৌজায় হইতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রহমত মাহমুদ সাহেব। জানতে চেয়েছেন ২২% জায়গা দৈর্ঘ্য ও প্রস্থ কত ফুট হবে জানাবেন। এখানে আসলে ২২% জায়গা দৈর্ঘ্য প্রস্থ কত ফুট হবে
এটা আমি আপনি ইচ্ছামতো বলে দিলেই যে হবে বিষয়টা এরকম না। আমি ইচ্ছামতো বলে দিলাম যে এদিকে দৈর্ঘ্য এত ফুট হবে, প্রস্থ এত ফুট হবে। এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না। এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো যেহেতু ২২% জমি, এখন আমার এই ১ নাম্বারে যেটা করতে হবে যত শতাংশ এত শতাংশকে ৪৩৫.৬০ দ্বারা গুণ করে আগে আমরা এটাকে কি করব? বর্গফুটে নিয়ে যাব। আমি যখন ২২% কে বর্গফুটে নিয়ে গেছি তখন ৯৫৮৩.২০ বর্গফুট হইছে। এখন এটা নির্ভর করে একদিকে সীমানা কতটুকু এটার উপর নির্ভর করে অন্যদিকে কতটুকু হবে। তা আমি ধরে নিলাম ঠিক আছে একদিকে ১০০ ফুট। তাইলে আমার অন্যদিকে হয় ৯৫.৮৩ ফুট। ৯৫.৮৩ ফুটে বলা যায় ৯৫ ফুট আরো ১০ ইঞ্চি। এখন এই যে আমি একদিকে ১০০ ফুট ধরলাম, এটা তো আমি আমার ইচ্ছামত ধরছি। এই ১০০ ফুটে আপনি যত বাড়াইবেন, অন্যদিকে তত কমে যাবে। এই ১০০ ফুটে আপনি যত কমাইবেন, অন্যদিকে আরো তত বেড়ে যাবে। এইটার উপর নির্ভর করবে যে ২২% জমি দৈর্ঘ্যে প্রস্থে কত হবে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।